আসসালামু আলাইকুম। পরিবেশ রসায়নের আরো একটা বেসিক কনসেপ্ট ক্লিয়ার ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা জানবো হলো গ্যাসের সমন্বয় সূত্র সম্পর্কে এবং এর বেসিক এবং সব কনসেপ্ট আমরা ক্লিয়ার করব। ওকে, সো কথা না বলে শুরু করি। গত ক্লাসগুলোতে আমরা বয়েল পড়েছি, চার্লস পড়েছি, অ্যাভোগাড্রো পড়েছি এবং গেলুসাক পড়েছি। আমি একটু ফার্স্টে কি কি পড়েছিলাম একটু সামারি করে লিখে রাখি। আমরা এক নম্বরে পড়েছিলাম কি, বয়েল পড়েছিলাম, তাই না? বয়েলের সূত্র। তো ভাইয়া বয়েলের সূত্রে কি ছিল বলতো? বয়েলের সূত্রে আমাদের তাপমাত্রা এটা কনস্ট্যান্ট ছিল, তো আমি কনস্ট্যান্টটাকে ব্র্যাকেট দিয়ে লিখি। হ্যাঁ, জাস্ট মনে রাখবো টিটা কনস্ট্যান্ট। আর সূত্রটা কি ছিল? সূত্রটা ছিল তোমার যে ভি প্রপোর্শনাল 1/p। ওকে, 1/p। এন্ড দুই নাম্বার কি ছিল? দুই নাম্বার হলো চার্লস। দুই নাম্বার ছিল তোমার হলো চার্লসের সূত্র। তো চার্লসের সূত্র ভাইয়া পি কনস্ট্যান্ট ছিল, আর ফর্মুলাটা ছিল হইলো তোমার যে ভি প্রপোর্শনাল টি ছিল। ওকে, এবং তিন নাম্বার কি ছিল? তিন নাম্বার হইলো গেলুসাক। তিন নাম্বার ছিল তোমার হইলো গেলুসাক। তো গেলুসাকের সূত্রে ভাইয়া কি কনস্ট্যান্ট ছিল? ভি কনস্ট্যান্ট ছিল, আর ফর্মুলা ছিল কি ভাইয়া? যে পি প্রপোর্শনাল টি। এবং ফোর্থ যেটা ছিল সেটা হলো তোমার অ্যাভোগাড্রো সূত্র। অ্যাভোগাড্রো। তো অ্যাভোগাড্রো সূত্রতে তোমার কনস্ট্যান্ট ছিল পি এন্ড তোমার হলো টি, দুইটা কনস্ট্যান্ট ছিল। এন্ড এইখানে ফর্মুলা ছিল যে ভি প্রপোর্শনাল এন। এখানে এন মানে হলো তোমার মোল নাম্বার। এন মানে কি? মোল নাম্বার। ওকে, তাহলে এই যে চারটা সূত্র, একটা বয়েল ছিল, একটা চার্লস ছিল, একটা তোমার গেলুসাক ছিল, এবং তোমার অ্যাভোগাড্রো ফর্মুলা ছিল। তো অ্যাভোগাড্রো ফর্মুলাতে পি এবং টি দুইটাই কনস্ট্যান্ট হলো, ভি প্রপোর্শনাল এন থাকে, এন মানে মোল নাম্বার। ওকে, তো এই চারটা ছিল আমাদের বেসিক ফর্মুলা। তো বেসিক ফর্মুলা থেকে বেসিক্যালি গ্যাসের সমন্বয় সূত্রগুলো আসে। শুধুমাত্র সমন্বয় সূত্র না, গ্যাসের বাকি যে ফর্মুলাগুলো আছে তোমার ডাল্টন, গ্রাহাম, যেগুলো আমরা পরবর্তীতে দেখবো, সবগুলো সূত্র কিন্তু এই জায়গাগুলো থেকেই আসে বা এই বেসিক কনসেপ্ট গুলো থেকেই আসে। ওকে, তো ফার্স্টে আমরা আসি সমন্বয় সূত্র। ভাইয়া সমন্বয় সূত্র আমরা এখানে একটু বোঝার সুবিধার্থে একটু ইন্টারেস্টিং ওয়েতে আমরা পড়বো। সমন্বয় সূত্রকে আমি দুইটা ভাগে ভাগ করছি। সমন্বয় সূত্রকে আমি দুইটা ভাগে ভাগ করছি। কয়টা ভাগে? দুইটা। এক নাম্বারকে বলছি আমি বয়েল চার্লস সমন্বয়। একটাকে বলা হয় তোমার হলো বয়েল চার্লস সমন্বয়। ঠিক আছে, ওকে। দুই নাম্বার ভাইয়া বয়েল চার্লস অ্যাভোগাড্রো সমন্বয়। অ্যাভোগাড্রো সমন্বয়। ওকে, দেখো ভাইয়া এখানে আমরা দুই ধরনের সমন্বয় পড়বো। একটা হলো বয়েল চার্লস সমন্বয়, একটা হলো বয়েল চার্লস এবং তোমার হলো অ্যাভোগাড্রো সমন্বয়। ওকে, সো এই যে বয়েল চার্লস সমন্বয় থেকে যে সূত্র পাওয়া যায় এটাকে বলা হয় অ্যাকচুয়াল যে সমন্বয় সূত্র আমরা চিনি, ওটা হলো সেই অ্যাকচুয়াল সমন্বয় সূত্র, যেটাকে আমরা ডিরেক্টলি বলতে পারি কি সমন্বয় সূত্র। সমন্বয় সূত্র। ওকে, আর এই বয়েল চার্লস অ্যাভোগাড্রো এই সমন্বয় থেকে যে সূত্র পাওয়া যায় এটাকে আমরা বলতে পারি আদর্শ গ্যাস সূত্র। এটাকে বলতে পারি আমরা আদর্শ গ্যাস সূত্র। গ্যাস সূত্র। ওকে, আচ্ছা, তো আমরা একটা একটা করে দেখবো। ফার্স্টে আমরা দেখবো অ্যাকচুয়াল সমন্বয় সূত্র, যেটা যেখানে বয়েল এবং চার্লস এর সমন্বয় হয়েছে, এটা অ্যাকচুয়াল সমন্বয় সূত্র। এটা কনসেপ্ট একটু দেখি। ওকে ভাইয়া আসো, তাহলে আমরা ফার্স্টে দেখবো হইলো এক নাম্বারটা। ওকে, এক নাম্বারটা দেখবো। এক নাম্বার কি? বয়েল চার্লস সমন্বয়। ঠিক আছে, সমন্বয়। ওকে, আচ্ছা, দেখো তো ভাইয়া বয়েলের ফর্মুলা আমি লিখে আসছি যে বয়েলের ফর্মুলাতে তোমার যে টিটা থাকে কনস্ট্যান্ট থাকে, তাই না? বয়েলের ফর্মুলাতে টি কনস্ট্যান্ট এন্ড তোমার হলো ভি প্রপোর্শনাল 1/p। ভি প্রপোর্শনাল 1/p। তাহলে আমি একটু লিখে ফেলি এখানে। বয়েলের সূত্রে কি কনস্ট্যান্ট থাকে ভাইয়া? বয়েলের সূত্রে তোমার হইলো টি কনস্ট্যান্ট থাকে, তাই না? আর চার্লসের সূত্রে কি কনস্ট্যান্ট থাকে? চার্লসের সূত্রে তোমার হলো পি কনস্ট্যান্ট থাকে। ওকে, সো এই জিনিসটাকে আমি একটু সাজায় লিখি কিরকম ভাবে। ধরো এখানে বয়েল আছে। ওকে, তো বয়েলে টি কনস্ট্যান্ট থাকলে ফর্মুলা কি দাঁড়ায় ভাইয়া? যে ভি প্রপোর্শনাল 1/p লেখা যায়। আর চার্লসের ক্ষেত্রে কি লেখা যায়? পি কনস্ট্যান্ট থাকলে কি লেখা যায়? ভি প্রপোর্শনাল 1/t লেখা যায় কিনা বলো? ওকে, আমি কিন্তু ওখানে লিখে রাখছি। আচ্ছা, এখন যেহেতু সমন্বয়, তাহলে জিনিসটাকে আমরা সমন্বয় করি। দেখো তো ভাইয়া এখানেও ভি আছে, এখানেও ভি আছে। সমন্বয় করে আমরা একটা ভি নিলাম, একটা ভি নিন। ওকে,
দেন প্রপোর্শনাল সাইন, এখানে 1/p আছে, এখানে t আছে। সো জিনিসটাকে আমরা, যেহেতু দুইটাই ডিফারেন্ট পার্ট, এটা p একটা জিনিস, t একটা জিনিস, ওকে। সো আমরা দুইটাই নিয়ে আসবো এখানে। তাহলে কি লেখা যায় এখানে, যে 1/p ইন্টু কত, t, ওকে। সো এখানে একটু সাজায় লিখি, তাহলে কি লেখা যায়, যে v প্রপোর্শনাল আমার হলো t বাই কত, t/p আসে। আচ্ছা, এখন এই যে এখানে তোমার প্রপোর্শনাল সাইন আছে, এটাকে উঠাই দেওয়ার জন্য এখানে একটা ইকুয়াল নিয়ে আসবে এন্ড একটা কনস্ট্যান্ট নিয়ে আসবো। তাহলে আমরা কি লিখতে পারবো ভাইয়া, যে v ইকুয়ালস টু তোমার হলো k ইন্টু t ডিভাইডেড বাই কত, p। ক্লিয়ার? এখন এই p আর t কে এই পাশে নিয়ে আসো, বাম পাশে নিয়ে আসো, তাহলে কি হবে, যে pv ডিভাইডেড বাই t সমান সমান কি পাবো আমরা, k। এইটা একটু খেয়াল করো, যে এইখানে তোমার এই যে pv সমান সমান t মানে কি, মানে হলো তুমি যদি কোনো চাপ এবং আয়তনকে গুণ করে তোমার তাপমাত্রাতে ভাগ দাও, তাহলে অলওয়েজ একটা কি কনস্ট্যান্ট পাবা, ওকে। তাহলে এই জিনিসটাকে আমরা যদি একটা ফর্মুলা আকারে নিয়ে আসি, ধরো তোমার কাছে p1 আছে, এটাকে v1 দ্বারা মাল্টিপ্লাই করলা, করে তুমি কি করলা, t1 দ্বারা ভাগ করলা। তো আমি তো মাত্রই বলে আসলাম যে আয়তন এবং চাপকে গুণ করে যদি তাপমাত্রাতে ভাগ দেওয়া হয়, সবসময় কি পাবো, একটা কনস্ট্যান্ট পাবো, ওকে। সেম ভাবে তুমি যদি p2 কে v2 দ্বারা গুণ করে t2 দ্বারা ভাগ করো, তাহলে কি পাবা, কনস্ট্যান্ট k পাবা, ওকে। কারণ সবসময় কনস্ট্যান্ট পাওয়া যায়। তাহলে এই দুটো ইকুয়েশনের যদি তোমার রাইট সাইড ইকুয়াল হয়, তাহলে অবশ্যই অবশ্যই কি হবে, তার লেফট সাইডটাও ইকুয়াল থাকবে, তাই না? এই দুটো কি ইকুয়াল হবে। দেন এইখান থেকে বেসিক্যালি ফর্মুলাটা আসে। ফর্মুলাটা কি আসে একটু লিখে ফেলি এখানে, যে p1 v1 ডিভাইডেড বাই t1 ইকুয়ালস টু p2 v2 ডিভাইডেড বাই t2, ওকে। এইটা হলো আমাদের সমন্বয় সূত্র, অ্যাকচুয়াল সমন্বয় সূত্র, অ্যাকচুয়াল সমন্বয় সূত্র। ক্লিয়ার? দেখো এইখানে তোমার p1 v1 এবং t1, p2 v2 t2 ছয়টা কিন্তু ভেরিয়েবল। তো এখান ইকুয়েশন থেকে কোনো কিছু মান বের করতে হলে তোমাকে অবশ্যই 5টা ভেরিয়েবলের মান দেওয়া থাকবে এবং একটার মান তোমাকে বের করতে হবে, ওকে। বুঝে গেছে? আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো, যে এই যে সূত্রটা, এটার মধ্যে কিন্তু ভাইয়া এই 3টা সূত্রই আছে, প্রথম 3টা সূত্রই আছে, বয়েল আছে, চার্লস আছে, গেলুসাক আছে এই সূত্রের মধ্যে। তাহলে এই এক সূত্রের মধ্যে কয়টা সূত্র আছে, তাহলে এর মধ্যে 3টা সূত্রই আছে। কোন 3টা সূত্র? 1 নাম্বারের মধ্যে বয়েল আছে, এর মধ্যে বয়েল আছে। 2 নাম্বার এর মধ্যে তোমার ভাইয়া চার্লসও আছে, এন্ড 3 নাম্বার এর মধ্যে গেলুসাকও আছে, ওকে। এটা খেয়াল করো, জাস্ট এই ফর্মুলা দিকে তাকাও। যখন তুমি চিন্তা করবা বয়েলের সূত্র, তো বয়েলের সূত্রে কনস্ট্যান্ট কি ভাইয়া, বয়েলের সূত্রে কনস্ট্যান্ট হলো টি, ওকে। বয়েলের সূত্রে কনস্ট্যান্ট কি, টি। তো এই সূত্রে তুমি টি কে কনস্ট্যান্ট রাখো, টি কে কনস্ট্যান্ট রাখলে কি আসে দেখো তো, যে এই যে উপরে নিচে দুইটা টি কে কনস্ট্যান্ট রাখো, তাহলে কনস্ট্যান্ট মানে কি, দুইটা সেম জিনিস বাদ, তাহলে t1 t2 বাদ, তাহলে থাকবে কি তোমার p1 v1 ইকুয়ালস টু p2 v2। দ্যাট মিন্স আমি যদি দুইটাকে বাদ দিয়ে দিই, এই দুটোকে যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে কি থাকে, p1 v1 ইকুয়ালস টু p2 v2। তাহলে ফর্মুলা কি দাঁড়ায় এখানে, এর জন্য ফর্মুলা দাঁড়ায় যে p1 v1 ইকুয়ালস টু p2 v2, যেটা আমরা বয়েলের সূত্রে পড়ে আসছি, ওকে। আচ্ছা, চার্লসের সূত্রে দেখো এখানে পিটা কনস্ট্যান্ট, পি কনস্ট্যান্ট। তো পি কনস্ট্যান্ট হলে কি হবে, দুই পাশ থেকে পির মান সেম থাকবে, তাহলে পি পি বাদ, তাহলে এখান থেকে এই পি আর এই পি বাদ দাও, তাহলে কি থাকে দেখো তো, v1 বাই t1 v2 বাই t2, কারণ পি তো কনস্ট্যান্ট, পি বাদ যাবে। তাহলে এখানে ফর্মুলা আসে কি, যে v1 বাই t1 ইকুয়ালস টু v2 বাই t2। ক্লিয়ার? আচ্ছা, গেলুসাকে আসো ভাইয়া। গেলুসাকে দেখো আয়তন কনস্ট্যান্ট, তার মানে এখানে ভি কনস্ট্যান্ট। ভি কনস্ট্যান্ট হইলে আমরা কি লিখতে পারি, দেখো ভি কনস্ট্যান্ট মানে কি, দুই পাশে ভি সেম থাকবে, তাহলে ভি দুটাকে বাদ দাও, এবার এই ভি কে বাদ দাও, তাহলে কি থাকে এখানে, p1 বাই t1 p2 বাই t2। তাহলে কি থাকবে এখানে, যে p1 বাই t1 ইকুয়ালস টু p2 বাই t2, ওকে। বুঝতে পারছো? সো এই যে ফর্মুলাটা সমন্বয় সূত্রের মধ্যে বেসিক্যালি এখানে 3টা সূত্রে পাওয়া যায়, এর মধ্যে বয়েল আছে, চার্লস আছে, গেলুসাক আছে। জাস্ট মনে রাখবা যে বয়েলের জন্য যেটা কনস্ট্যান্ট, এই সূত্র থেকে ওটাকে বাদ দিয়ে দিবা, কারণ দুই পাশে কনস্ট্যান্ট মানে কি সেম জিনিস। চার্লস সূত্রে পি কনস্ট্যান্ট, দুই পাশ থেকে পি বাদ দিলে চার্লসের ফর্মুলা পাওয়া যাবে। গেলুসাকের সূত্রে ভি কনস্ট্যান্ট, দুই পাশ থেকে ভি বাদ দিলে গেলুসাকের ফর্মুলা পেয়ে যাবা। দ্যাট মিন্স এর মধ্যে 3টা সূত্রই বিদ্যমান, ওকে। সো এটা হলো আমাদের অ্যাকচুয়াল সমন্বয় সূত্র। এটাকে আমরা একটু চেঞ্জ করতে পারি, কিরকম চেঞ্জ করতে পারি, দেখো ভাইয়া এর মধ্যে ভি আছে,
ভি আছে। ওকে, সো আমরা গত ক্লাসগুলোতে দেখে আসছিলাম ভি থাকলে আমরা এটাকে আহ ঘনত্বে কনভার্ট করতে পারি। ওকে, ঘনত্বে কনভার্ট করতে পারি। এই কনসেপ্টটা কিরকম, আমরা এর আগে অনেকবার পড়াইছিলাম। ধরো তোমার কাছে এখানে দুইটা পাত্র আছে, একটা ছোট একটা ধরো বড়, বা যে কোনো কিছুই হতে পারে। তো দুইটা পাত্র আছে, চিন্তা করো এই পাত্রের মধ্যে, দুই পাত্রের মধ্যে সেম ভরের গ্যাস আছে, এর মধ্যে এম, এর মধ্যে এম, এম ভরের গ্যাস আছে। সো এখানে চাপ চিন্তা করো, সরি তোমার হলো আয়তন, এই ভলিউমের আয়তন চিন্তা করো হলো V1। তাহলে V1 হলে ঘনত্ব কত হবে, ρ1। এই কন্টেইনার আয়তন চিন্তা করো V2, এর ঘনত্ব কত হবে তোমার হলো ρ2। ওকে, সো এখান থেকে তুমি যদি V1 এর মানটা বের করো, তাহলে V1 সমান সমান কি লেখা যায়, ভর বাই ঘনত্ব। ভর কত এখানে, m বাই ρ1। তুমি যে এটার জন্য বের করো, তোমার হলো V2 সমান সমান কি লেখা যায়, m বাই ρ2। ওকে, এখন এই V1 এর মান এবং এই V2 এর মান এই যে ফর্মুলাতে বসায় দাও, এই ফর্মুলাতে বসায় দাও। ওকে, সো আমি একটু এই সাইডে একটু কর্নারে তোমাদের জিনিসটা করে দিই। ফর্মুলা কি ছিল, যে P1 V1 ডিভাইডেড বাই T1 ইকুয়ালস টু P2 V2 ডিভাইডেড বাই T2। P1 এর মান V1 এর মান এখানে বসাও, তাহলে কত আসে, যে P1 ইন্টু M বাই ρ1 T1 ইকুয়ালস টু P2 ইন্টু M বাই ρ2 T2। এখান থেকে এম কাটা, তাহলে আমার থাকবে কি উপরে, থাকবে P1 ডিভাইডেড বাই ρ1 T1 ইকুয়ালস টু P2 ডিভাইডেড বাই ρ2 T2। তো এটা হলো আমার সমন্বয় সূত্রের আর একটা রূপ, যেখানে কি আয়তনের পরিবর্তে ঘনত্ব দেওয়া থাকবে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এখানে আমি একটা জিনিস তোমাদের ম্যাথমেটিক প্রবলেমের জন্য একটা জিনিস ক্লিয়ার করে দিই। ঘনত্ব জিনিসটাতে, ঘনত্ব ইউনিটটা কয় ভাবে লেখা যায় দেখো তো, একটু খেয়াল করো তো ভাইয়া। এইটা অনেকেই ভুল করে। আচ্ছা, এটা কোথায় দেখাবো, একটু খেয়াল করো। এখানে একটু ফাঁকা জায়গা আছে, আমি এখানে একটু দেখাই। এইটা সবাই ভুল করে, ঘনত্ব ইউনিটটাকে। দেখো, ঘনত্বকে এখানে রো দ্বারা প্রকাশ করতেছি। তো রো সমান সমান কি, ঘনত্ব জিনিসটা কি, ঘনত্ব জিনিসটা হলো ভর বাই আয়তন, তাই না? ঘনত্ব মানে হলো উপরে ভর থাকবে, নিচে থাকবে তোমার হলো আয়তন, নিচে হলো আয়তন। ওকে, আচ্ছা, এখন ভরের একক কি আছে ভাইয়া বলো তো? ভরের একক কি আছে? ভরের একক আছে তোমার হইলো কেজি আছে, আর কি আছে, গ্রাম আছে, তাই না? আরো অনেক কিছু আছে, আবার তোমার একক কেজি আছে, গ্রাম আছে। আয়তনের একক কি কি আছে ভাইয়া? আয়তনের একক তোমার আছে হইলো লিটার আছে, আবার তোমার কি মিটার কিউবও আছে, তাই না? লিটার আছে, মিটার কিউবও আছে। আচ্ছা, তো এখানে ঘনত্ব তোমার কত ভাবে থাকতে পারে? দেখো, ঘনত্ব অনেক সময় এরকম থাকে যে ρ1 সমান সমান ধরো এক্স কোন একটা মান, এটা তোমার হলো কেজি পার মিটার কিউব, এরকম থাকতে পারে। অথবা ρ1 সমান সমান ধরো ρ1 কিছু একটা দিয়ে চিন্তা করে নাও, এটা ধরো ওয়াই, এটা তোমার কি থাকতে পারে, গ্রাম পার লিটার থাকতে পারে। ওকে, সো এই যে ρ1 আর এই যে ρ1, একটা ইউনিট দেখো তোমার হইলো কেজি পার মিটার কিউবে আছে, এখানে তোমার গ্রাম পার লিটারে আছে। ওকে, তোমার কাছে মনে হতে পারে হয়তো এটাকে 1000 দ্বারা ভাগ করে কেজিতে নিয়ে যেতে হবে, মনে হতে পারে, ঠিক আছে, বা অনেকে ভাগ করে দেয় এখানে ডিরেক্টলি। কিন্তু ভাইয়া মনে রাখবা, এই যে দুইটা ρ1 দিছে এখানে, একটা তোমার হলো এক্স কেজি পার মিটার কিউব, একটা হলো এক্স গ্রাম পার লিটার। সত্যি কথা বলতে দুইটা সেম জিনিস, এই দুইটা মান সেম জিনিস হবে এখানে। দ্যাট মিনস এখানে এক্স ইকুয়ালস টু ওয়াই, এই দুইটা সেমই হবে। ওকে, কেন সেম হবে? কেন সেম হবে? কারণ তুমি চিন্তা করো, এখানে আছে কেজি পার মিটার কিউব আর এখানে গ্রাম পার লিটার। তুমি যখন এই কেজিটাকে গ্রামে কনভার্ট করবে, কি করবা? 1000 গুণ দিবা, 1000 গুণ দিলে কেজি হয়ে যাবে। ওকে, আবার এই মিটার কিউব যখন লিটার নিবা, তখন কি করতে হবে? মিটার কিউবটা নিচে আছে না, নিচে কিন্তু মিটার কিউবটা আছে। আচ্ছা, আমি জিনিসটা একটু দেখাই, তোমাদের ক্লিয়ার করে দেখাই, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। আমি একটু কোথায় মুছে দেবো, কোথায়, এখানে একটু মুছে দিই, এই পোর্শনটা মুছে দিই। অবশ্যই তোলা হয়েছে তোমাদের এটা, সো এই পোর্শনটা মুছে দিই। দেখো তো, এখানে ধরো আমার কি আছে, ঘনত্ব রো সমান সমান কত আছে, ধরো এক্স কেজি পার মিটার কিউব, তাই না? কেজি পার মিটার কিউব আছে, ধরো কেজি পার মিটার কিউব, এটাই তো থাকবে, নিচে মিটার কিউব থাকবে। ওকে, এখন তুমি চিন্তা করলা যে কেজিকে আমি কেজিতে না রেখে গ্রামে রাখবো, তাহলে কি করবা তুমি, যে এক্স গ্রামে নিলে কি করতে হবে, 1000 গুণ করতে হবে। তাহলে এক্স এর সাথে তোমার কি 1000 গুণ হয়ে যাবে, গুণ হয়ে যাবে, তখন জিনিসটা কিছু চলে গেল, গ্রামে চলে গেল। আর এই মিটার কিউবকে তুমি বলতেছো মিটার কিউব না রেখে এটাকে আমি কিসে রাখতে চাই, লিটারে রাখতে চাই। তো মিটার কিউব আর লিটার নিতে কি করতে হবে, 1000 গুণ করতে হবে। কারণ তোমরা জানো ভাইয়া যে 1 মিটার কিউব সমান সমান কত, 1000
লিটার। ওকে, সো নিচেও কি 1000 গুণ করতে হবে লিটার নেওয়ার জন্য? তো নিচে কি করলাম, আমি 1000 দ্বারা গুণ করে দিলাম। ওকে, তাহলে এখানে জিনিসটা কিছু হয়ে যাবে, লিটারে হয়ে যাবে। এখন দেখো আলটিমেটলি 1000 কাটা, দ্যাট মিনস কি আমার এক্স গ্রাম পার লিটার। দ্যাট মিনস যদি কোথাও তোমার ঘনত্বতে গ্রাম পার লিটার দেওয়া থাকে অথবা কেজি পার মিটার কিউব দেওয়া থাকে, দুইটা কিন্তু সেম ইউনিট তুমি লিখতে পারো। তুমি চাইলে ওটাকে কেজি পার মিটার কিউবে লিখতে পারো অথবা তুমি গ্রাম পার লিটার লিখতে পারো। তোমার যখন যেটা দরকার তুমি সেই ফরম্যাটটা চেঞ্জ করে, জাস্ট ইউনিটটা চেঞ্জ করে তুমি ওই সেম ভ্যালু ইউজ করতে পারবা। ওকে, সো এটা অনেকে ভুল করে, সো এই কনসেপ্টটা মাথায় রাখবা। ওকে, সো আমরা কিন্তু সমন্বয় সূত্রে যে একটা পার্ট ছিল যে বয়েল চার্জ সমন্বয়, এই পুরো কনসেপ্টটা কিন্তু আমরা দেখে ফেলছি। ওকে, সো আমরা নেক্সট পার্টটা দেখবো, সেটা হইলো বয়েল চার্লস এবং অ্যাভোগাড্রো সমন্বয়, যেটাকে বলা হয় অ্যাকচুয়ালি আদর্শ গ্যাস সূত্র। এই কনসেপ্ট আমরা ক্লিয়ার হই। তার আগে যেটা করতে হবে, আমাকে পুরোটা বোর্ডটা ক্লিয়ার করতে হবে। ওকে ভাইয়া, দেখো আমরা এখন দেখবো হলো বয়েল চার্লস এবং অ্যাভোগাড্রো সমন্বয়, যেটাকে বলা অ্যাকচুয়ালি আদর্শ গ্যাস সূত্র। এই কনসেপ্টটা একটু ক্লিয়ার হয়। দেখো ভাইয়া, বয়েলের সূত্র কিন্তু আমি এখানে লিখে রাখছিলাম। হ্যাঁ, আমি জাস্ট আবার একটু এখানে লিখি যে বয়েলের সাথে কি কনস্ট্যান্ট থাকে ভাইয়া? টি কনস্ট্যান্ট থাকে, তাই না? টি কনস্ট্যান্ট থাকলে আমার ফর্মুলা কি দাঁড়ায়? ফর্মুলা ভি প্রপোর্শনাল 1 বাই কত পি থাকে। চার্লসের সূত্র কি কনস্ট্যান্ট ভাইয়া? পি কনস্ট্যান্ট। আমার ফর্মুলা কি দাঁড়ায়? ভি প্রপোর্শনাল টি। ওকে, তারপর হলো অ্যাভোগাড্রো সূত্র। অ্যাভোগাড্রোতে ভাইয়া পিও কনস্ট্যান্ট, অ্যাভোগাড্রোতে টিও কনস্ট্যান্ট। তাহলে ফর্মুলা দাঁড়ায় ভি প্রপোর্শনাল এন। ওকে, এখন এই তিনটাকে আমরা একটু সমন্বয় করি। দেখো তো, এখানে ভি আছে, সেম জিনিস আছে, সো আমরা একটা ভি নিতে পারি এখানে। প্রপোর্শনাল, এখানে দেখো তিনটা ডিফারেন্ট পার্ট, পি টি এন, তাহলে তিনটাকে নিয়ে আসবো এখানে। তাহলে এন ইন্টু টি ইন্টু 1 বাই কত পি আছে। ওকে, 1 বাই পি আছে। ক্লিয়ার? আচ্ছা, এখন এই প্রপোর্শনাল সাইনকে এখানে উঠায় দেওয়ার জন্য আমরা কি নিয়ে আসবো? এখানে একটা ইকুয়াল সাইন নিয়ে আসবো এন্ড একটা কনস্ট্যান্ট নিয়ে আসবো। তাহলে কি লিখতে পারবো আমরা? যে ভি ইকুয়ালস টু, এইখানে আমরা একটা স্পেশাল কনস্ট্যান্ট নিয়ে আসবো, তার নাম হলো আর ইন্টু এন টি ইন্টু কত 1 বাই কত পি আছে, তাই না? আচ্ছা, এই পিটাকে এবার এই পাশে নিয়ে আসো। তাহলে কি লেখা যায় দেখো তো ভাইয়া? তাহলে লেখা যায় যে পি ভি সমান সমান, একটু সাজায় লেখো, তাহলে এন ইন্টু আর ইন্টু কত টি। দেখো, এই যে পিভি ইকুয়ালস টু এন আর টি তোমাদের খুবই অতি পরিচিত একটা সূত্র। এটাকে বলা হয় আদর্শ গ্যাস সূত্র। এটাকে কি বলা হয় ভাইয়া? আদর্শ গ্যাস সূত্র। খুবই কমন একটা সূত্র, যেটা তোমরা ক্লাস 9, 10 থেকে তোমরা পড়ে আসতেছো, আদর্শ গ্যাস সূত্র। ওকে, সো দেখো এইখানে এই যে আরটা আছে, আর এটাকে কি বলে ভাইয়া? এইটাকে বলা হয় মোলার গ্যাস ধ্রুবক। এটাকে বলা হয় মোলার গ্যাস ধ্রুবক। ওকে, এই আর কে বলা হয় মোলার গ্যাস ধ্রুবক। এই আর এর ভাইয়া তিনটা মান আছে। কয়টা মান আছে? তিনটা মান আছে। একটা হইলো আর তোমার হইলো সিজিএস এককে একটা মান আছে, সিজিএস। একটা আছে তোমার হলো আর লিটার এটিএম একটা মান আছে। একটা হইলো আর তোমার কিসে আছে? সিজিএস লিটার এসআই এককে একটা মান আছে। ওকে, সো তিনটা মান আছে এখানে। আমি জাস্ট মানগুলো লিখে দিই, এবং এই আর এর মান কিভাবে আসছে, কিভাবে কই থেকে পাইছে, এটা আমরা পরবর্তী ক্লাসে আমরা দেখবো যে কিভাবে আর এর মানগুলো বের করা হয়। সো এখানে আমি জাস্ট মানগুলো সরাসরি ডিরেক্ট লিখে দিই, পরের ক্লাসে আমরা এর প্রমাণগুলো দেখবো। ওকে, সো সিজিএস এককের মান হলো 8.314 ইন্টু 10⁻7 এত জুল পার সরি এত তোমার হলো আর্ক পার মোল পার কেলভিন। আর লিটার অ্যাটমসফিয়ারের মান হইল 0.0821 এত লিটার এটিএম পার মোল পার কেলভিন। আর এসআই এককের মান হইল 8.31416 এত জুল পার মোল পার কেলভিন। ওকে, সো আর তোমার হলো তিনটা ভ্যালু আছে। এই তিনটা ভ্যালু আছে, এই মানগুলা কই থেকে আসছে আমরা পরবর্তী ক্লাসে আমরা ডেরিভেশনটা দেখবো। আচ্ছা, সো আমরা একটু আবার ফর্মুলাতে ফিরে আসি। আমরা তাহলে ভাইয়া এখানে আদর্শ গ্যাস ফর্মুলা কি পাইলাম? আদর্শ গ্যাস ফর্মুলা পাইলাম যে পিভি সমান সমান এন আর টি। আমি একটু আবার লিখি যে পিভি সমান সমান কত? এন আর টি। ওকে, পিভি ইকুয়ালস টু এন আর টি। এখানে ভাইয়া এই এনটা কি? এনটা হলো মূল সংখ্যা। এনটা কি? এনটা হইলো মূল সংখ্যা।
তোমরা তো জানো এই মূল সংখ্যাকে তোমার হলো লম্বা একটা ইউনিট তোমার হলো ফর্মুলার মাধ্যমে প্রকাশ করা যায়, বা কিভাবে আমরা মূল সংখ্যা বের করতে পারি। আমি লম্বা ফর্মুলাটা লিখে দিই মূল সংখ্যার, যে এন সমান সমান কি কি লেখা যায়। এন সমান সমান লেখা যায় তোমার হলো ডাব্লিউ বাই এম লেখা যায়, ডাব্লিউ বাই এম, দ্যাট ইকুয়ালস টু তোমার লেখা যায় এন বাই তোমার হইলো এন এ, দ্যাট ইকুয়ালস টু লেখা যায় ভি ডিভাইডেড বাই 22.4, দ্যাট ইকুয়ালস টু লেখা যায় এস ইন্টু ভি। ওকে, আরটা লেখা যায় তোমার হলো পিভি বাই আরটি, যেটা এখান থেকে আসে বেসিক্যালি পিভি বাই আরটি। তো এটা হলো মূল সংখ্যার লম্বা সূত্র, মূল সংখ্যার লম্বা সূত্র, এটা আমরা ইউজ করি। এবং ওকে, আচ্ছা তাহলে আমরা যদি এইখানে এই যে তোমার পিভি ইকুয়ালস টু এনআরটি থেকে আর কিভাবে ফর্মুলা বানাতে পারি একটু খেয়াল করো তো ভাইয়া। এক নাম্বার দেখো যে পি কে ঠিক রেখে ভি কে ভাগ দিয়ে দাও। ভি কে ভাগ দিলে কি লেখা যায় এন বাই ভি আর টি। ওকে, এই দেখো এন বাই ভি মোল বাই কি, মূল সংখ্যা বাই আয়তন, কি বলা হয় ঘনমাত্রা বলা যায় না। ওকে, সো এটাকে আমরা চেঞ্জ করে কি লিখতে পারি, পি সমান সমান কনসেন্ট্রেশন সি আর টি, এখানে সি মানে ঘনমাত্রা বা কনসেন্ট্রেশন, এই একটা তোমার হলো ফর্মুলা। ওকে, পি ইকুয়ালস টু সি আর টি, সি মানে এখানে কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা। আচ্ছা, আর কি কিভাবে লেখা যায়, 2 নাম্বার আর কিভাবে লিখতে পারি আমরা, সেকেন্ড দেখো তো, এই যে আমার পিভি ইকুয়ালস টু এন আর টি আছে না এখানে, যে পিভি সমান সমান তো এন আর টি। ওকে, এন কে ভেঙে দেখো, এন কে ভেঙে আমরা ডাব্লিউ বাই এম লিখতে পারি, পারি না, পারে কিন্তু। তাহলে কি লেখা যায় এখানে, পিভি সমান সমান ডাব্লিউ বাই এম আর টি লেখা যায়। ওকে, সো ভি কে এখানে ভাগ দিয়ে দাও আর এম কে এখানে গুণ দিয়ে দাও, তাহলে কি লেখা যায় এখানে, বা পিএম সমান সমান ডাব্লিউ বাই ভি আর টি লেখা যায়, লেখা যায়। আর এই যে ডাব্লিউ বাই ভি দেখো তো, ডাব্লিউটা কি, ডাব্লিউটা হলো তোমার হলো ভর, আর ভিটা কি, ভিটা তোমার হলো আয়তন, ভিটা হলো আয়তন। তাহলে কি লিখতে পারি আমরা বলতো এখানে, যে পিএম সমান সমান ভর বা আয়তনকে কি বলা হয়, ঘনত্ব ডি বলা হয় বা রো বলা হয়, একই জিনিস ডেনসিটি বা রো। ওকে, তাহলে পিএম সমান সমান ডি আর টি, এখানে ডিটা হলো ঘনত্ব। ওকে, সো আমরা এটাও লিখতে পারি, সেকেন্ড ফর্মুলা। ওকে, তাহলে এটা হলো তোমার আদর্শ গ্যাস ফর্মুলা, পিভি ইকুয়ালস টু এন আর টি। এখান থেকে আমরা আয়তনকে এনে নিচে ভাগ দিয়ে দিই আমরা কি, পি ইকুয়ালস টু তোমার হলো সি আর টি লেখা যায়। আবার এখানে আমরা এই ডাব্লিউ বাই এম করে আমরা ডিরেক্টলি কি করতে পারি, এই তোমার ভি কে এখানে ভাগ দিয়ে এম কে এখানে গুণ দিয়ে পিএম সমান সমান ডিআরটি আমরা এটাও লিখতে পারি। এছাড়াও তুমি কন্ডিশন অনুযায়ী এই এন এ মানটা তুমি এখান থেকে যে কোনো একটা বসায় তুমি তোমার কাঙ্ক্ষিত মানটা তুমি বের করতে পারবা। এই জন্য তোমাকে দেখতে হবে তোমাকে কোশ্চেনে কি দেওয়া আছে এবং কি বের করতে বলছে, এই দুইটা জানলে তুমি খুব সহজে এখান থেকে ভ্যালুগুলা কিন্তু তুমি বের করতে পারবা। ওকে, সো এটা ছিল তোমার চার্লস বয়েল এবং অ্যাভোগাড্রোর যে সমন্বয়, যেটাকে বলা হয় অ্যাকচুয়ালি আদর্শ গ্যাস ফর্মুলা, এটা সে আদর্শ গ্যাস ফর্মুলা। এর মজার বিষয় হলো এর মধ্যে এই যে তোমার পিভি ইকুয়ালস টু এনআরটি, এর মধ্যে এই 4টা সূত্রই আছে। সো আমরা এই 4টা সূত্র কিভাবে এর মধ্যে আছে এইটা একটু দেখি লাস্ট। ওকে, সো তার আগে আমি একটু মুছে দিই এটা। আমরা কি লিখছি ভাইয়া, পিভি সমান সমান এন আর টি, তাই না, পিভি ইকুয়ালস টু এন আর টি। আচ্ছা, একটা একটা করে মিলাও, একটা একটা করে মিলাও। এক নাম্বার হলো বয়েল, এক নাম্বার হলো তোমার হলো কি, বয়েলের ক্ষেত্রে আসে। তো বয়েলের ক্ষেত্রে ভাইয়া কনস্ট্যান্ট কি, তাপমাত্রা কনস্ট্যান্ট, তাপমাত্রা কনস্ট্যান্ট। ওকে, সো তুমি কি করবা, বয়েলের ক্ষেত্রে, বয়েলের ক্ষেত্রে কি লিখবা, যে তাপমাত্রাকে কনস্ট্যান্ট করে দিবা এবং এই যে ফর্মুলা গুলো আমরা বের করতেছি এখানে এখন যেগুলো দেখাবো সবগুলো হলো 1 মোল গ্যাসের জন্য, সবগুলা কি 1 মোল গ্যাসের জন্য বের করবো আমরা। হ্যাঁ, সো 1 মোল গ্যাসের জন্য, 1 মোল গ্যাসের জন্য। ওকে, বা সমান গ্যাসের সবগুলোর মোল সংখ্যা সমান থাকবে, চিন্তা করে নাও। আচ্ছা, সো পিভি ইকুয়ালস টু এনআরটি হয়, এন কে আমরা ধরে নিয়েছি 1 মোল, তাহলে এন তো কনস্ট্যান্ট হয়ে গেছে আর আরও কনস্ট্যান্ট, আর যেহেতু বয়েলের সূত্রে, বয়েলের সূত্রে কি টিও কনস্ট্যান্ট থাকবে, তাই না। তার মানে বয়েলের সূত্রে তোমার হলো এই যে পুরো পার্টটুকু কি থাকবে এখানে, কনস্ট্যান্ট থাকবে। দ্যাট মিনস এই যে পিভি সমান সমান এনআরটি এই পুরোটাই কনস্ট্যান্ট হয়ে যাবে, কারণ এন কে 1 মোল ধরে নিয়েছি, আর তো কনস্ট্যান্ট এবং বয়েলের সূত্রে যেহেতু টিও কনস্ট্যান্ট, তাহলে কি লেখা যায়, পিভি সমান সমান কি লেখা যায়, কে লেখা যায়, পিভি সমান সমান কে লেখা যায়। ওকে, সো আমরা এখানে লিখতে পারি ভি সমান সমান কত, কে ইন্টু 1 বাই পি, কে কে এখানে উঠাই দাও, তাহলে কি লেখা যায়, ভি প্রপোর্শনাল 1 বাই পি, যেটা কিন্তু ছিল ভাইয়া আমাদের বয়েলের সূত্র। দ্যাট মিনস কিন্তু এর মধ্যে বয়েলের সূত্র আছে। আচ্ছা, সেকেন্ড দেখো চার্লস,
চার্লস। চার্লসের সূত্র কি ভাইয়া? দেখো পিভি সমান সমান কত? এন আর টি। ওকে, চার্লসের সূত্রে কি? চাপ কনস্ট্যান্ট, মানে পিটা কনস্ট্যান্ট থাকবে। তাহলে পি যদি কনস্ট্যান্ট থাকে তাহলে এখানে তোমার পি কনস্ট্যান্ট থাকবে, আর এইখানে তোমার হইলো ভাইয়া এন এবং আর কনস্ট্যান্ট থাকবে, কারণ এন তো 1 মোল ধরে নিছি, আর আর তো তোমার হইলো মোলার গ্যাস ধ্রুবক, এটা কনস্ট্যান্ট। দ্যাট মিনস এখানে তাহলে কি থাকবে বাকি? এখানে থাকবে ভি। এই পিটাকে যেহেতু কনস্ট্যান্টের পাশে দিয়ে দাও, কনস্ট্যান্ট গুলোকে এক পাশে রাখো, তাহলে ভি ইকুয়ালস টু কত? এন আর ডিভাইডেড বাই পি। এই পুরোটাই কনস্ট্যান্ট হয়ে যাবে, ইন্টু টি থাকবে। দ্যাট মিনস ভি ইকুয়ালস টু কে ইন্টু টি। কে এটাকে উঠায় দাও, তাহলে ভি প্রপোর্শনাল কি লেখা যায়? টি। এটা কিন্তু ভাইয়া চার্লসের সূত্র ছিল। ওকে, দেন আসো তোমার হলো গেলুসাক। 3 নাম্বার আসো তোমার হলো গেলুসাক। গেলুসাক। দেখো তো ভাই, এটা খেয়াল করো তো, গেলুসাকের সূত্রের ক্ষেত্রে কি কনস্ট্যান্ট ছিল? এখানে তোমার হলো ভি কনস্ট্যান্ট ছিল, তাই না? তাহলে ফর্মুলাটা কি ছিল? যে পিভি সমান সমান এন আর টি। ওকে, আচ্ছা, তো এখানে ভাইয়া ভি কনস্ট্যান্ট, আর এখানে এন আর আর কনস্ট্যান্ট। এন তো 1 মোল ধরে নিচ্ছি, আর আর তো মোলার গ্যাস দিব কনস্ট্যান্ট। তাহলে কি লেখা যায়? কনস্ট্যান্ট গুলোকে এক পাশে রাখো, তাহলে পি ইকুয়ালস টু এন আর ডিভাইডেড বাই ভি ইন্টু তোমার হলো টি। ওকে, কনস্ট্যান্ট, তাহলে পি সমান সমান কে ইন্টু কি লেখা যায়? টি। কনস্ট্যান্ট কে উঠায় দাও, তাহলে পি প্রপোর্শনাল টি। এটা দেখো ভাইয়া গেলুসাকের সূত্র। ক্লিয়ার, বোঝা গেছে? আর বাকি রইলো কি? বাকি রইলো হলো তোমার অ্যাভোগাড্রো সূত্র। অ্যাভোগাড্রো সূত্র এটা এখানে দেখাই আমি। 4 নাম্বারটা আমি একটু উল্টা দিকে দেখাইতেছি, নেভার মাইন্ড। 4 নাম্বার হলো অ্যাভোগাড্রো। দেখো তো ভাই, খেয়াল করো তো, অ্যাভোগাড্রো সূত্রে তোমার পি এবং ভি দুইটা, পি এবং টি দুইটাই কনস্ট্যান্ট। ফর্মুলা কি? পি ভি সমান সমান কত? এন আর টি। হ্যাঁ, এন্ড এইখানে আমরা কি, এটা আমরা যেহেতু তোমার হলো এই দুইটা কনস্ট্যান্ট, এবং অ্যাভোগাড্রো সূত্রের ক্ষেত্রে আমরা মোল নাম্বারকে অবশ্যই এখানে 1 মোল ধরতে পারবো না, এখানে যে কোনো মোল হইতে পারে, কারণ এখানে আয়তনটা নির্ভরই করবে মোলের উপর। তাহলে আমরা এটাকে আমি ধরে নিলাম হইলো কনস্ট্যান্ট। হ্যাঁ, এটা হলো কনস্ট্যান্ট। এখানে তোমার টি হলো কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। আর কনসেপ্ট অনুযায়ী তোমার হলো এখানে আরো কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে, তাই না? যদি আমরা এনটা 1 মোল না হয়, এখানে লিখে দেই যে এন নট ইজ ইকুয়াল টু তোমার হলো 1, মানে এন তোমার হলো যে কোনো কিছু হতে পারে আর কি, এমন না 1 হতে পারে না, 1 হতে পারে, বাট এখানে একদম ফিক্সড করতেছেন এখানে আমরা। তাহলে এখানে এটা এনটা কনস্ট্যান্ট না। তাহলে কি লেখা যায়? যে ভি ইকুয়ালস টু এন কে বাদ রেখে কি লেখা যায়? এন কে বাদ রেখে যে আর টি ডিভাইডেড বাই পি, এই পুরোটাই হলো কনস্ট্যান্ট। ওকে, সো কি লেখা যায় এখানে? ভি ইকুয়ালস টু এন ইন্টু তোমার হলো কে, কে উঠায় দাও, তাহলে ভি প্রপোর্শনাল কি লেখা যায়? এন। এটা কিন্তু বেসিক্যালি তোমার হলো অ্যাভোগাড্রো ফর্মুলা। ওকে, সো এই পিভি ইকুয়ালস টু এনটির মধ্যে বেসিক্যালি 4টা ফর্মুলাই আছে। এখানে তোমার হলো চার্লস, বয়েল, অ্যাভোগাড্রো এবং কি কেলুসাক, 4টা ফর্মুলার মধ্যে আছে। জাস্ট যেই ফর্মুলায় যেটা কনস্ট্যান্ট থাকবে তুমি ওইটাকে বাদ দিয়ে দিবা, ওইটাকে কনস্ট্যান্ট ধরে নিবা, দেখবা যে তুমি ফর্মুলার যে বেসিক প্রপোর্শনটা তুমি সুন্দর করে এখানে বের করতে পারবা। ওকে, সো এটা ছিল বেসিক্যালি সমন্বয় সূত্রের যে বেসিক গুলা, এবং দুই ধরনের সমন্বয়, একটা হলো বয়েল চার্লস সমন্বয়, একটা হলো বয়েল চার্লস অ্যাভোগাড্রো সমন্বয়, এবং কোনটা সমন্বয় সূত্র অ্যাকচুয়ালি এবং কোনটা আদর্শ গ্যাস সূত্র। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো, এন্ড এখান থেকে কি কি কনসেপ্ট তোমরা এটা জানতে পারছো, এবং পরবর্তী ক্লাসে আমরা আর এর মান বের করা শিখবো, এবং আমাদের যে ইউনিট কনভার্সন, এটা খুবই ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার ম্যাথ গুলো করার জন্য, এবং ইউনিট কনভার্সনটা আমরা পরবর্তী ক্লাসে দেখবো। ওকে।